নমস্কার। পুরীধাম যাত্রায় আরও একবার স্বাগত। দ্বিতীয়বার, ঠিক 10 বছর পর। গতবার এসেছিলাম 2014 সালে মাধ্যমিক পাশ করার পর বাবা মায়ের সাথে। তবে এবার একটা বিশেষ উদ্দেশ্যে। শালিমার স্টেশন থেকে রওনা দিলাম গরিব রথ এক্সপ্রেসে চেপে। আগস্ট মাস, গরম তো আছেই, তবে মাঝে মধ্যে বৃষ্টিও এসে যাচ্ছে। গতবারের মতো এবারও ভোর পৌঁছে গেলাম। ভোরের আলো সবেমাত্র আকাশে ছড়াতে শুরু করেছে। সেই সময় সমুদ্রের পাশ দিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। অদ্ভুত দেজাভুর ব্যাপার। আমরা ছিলাম হোটেল ডায়মন্ড প্যালেসে। অদ্ভুত আকৃতির এই হোটেলটা বেশ সুন্দর, সাজানো গোছানো, ছিমছাম। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালোই ছিল এখানে। লোককে বলতে পারবো। বারান্দা দিয়ে একখানা সমুদ্র দেখা যাচ্ছিল বটে। যাই হোক, শুরুতেই যে উদ্দেশ্যে আসা সেটার কাজে লেগে পড়লাম। 2014 সালে বাবা মায়ের সাথে এসেছিলাম পুরী শেষবারের মতো। এরপর বাবার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক ও অন্যান্য প্রতিকূল অবস্থার জন্য আমরা কেউই আর আসতে পারিনি এখানে। মাঝে অনেক খারাপ সময় কেটেছে। শেষমেশ বাবার ক্যান্সার হলো এবং অসমাপ্ত ইচ্ছা নিয়ে সে চলে গেল আমাদের ছেড়ে। আর পড়ে রইল অনেক আফসোস আর শিক্ষা। বাবার এই অসমাপ্ত ইচ্ছা তো আমার পক্ষে আর এখন পূরণ করা সম্ভব নয়। তবে মনের শান্তির জন্য নাস্তিক হওয়া সত্ত্বেও এটুকু কাজ আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাস্বরূপ বাবার পিণ্ডদান কার্য সম্পন্ন করলাম এই পুরীর সমুদ্রে। মনটা অনেকটা হালকা হল। আর এই আদর্শ নিয়ে চলার প্রতিজ্ঞা করলাম, যতটা সম্ভব, যেভাবে সম্ভব, সময় সদ্ব্যবহার করতে হবে। কারণ হারানো সময় ফিরে আসে না, অতএব ঘুরতে হবে। তারপর এলাম স্বর্গদ্বার মোড়ে, যেখানে পুরীর পুরি তরকারি ও মিষ্টি খেয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। পুরীর সে জগন্নাথ মন্দির যেন শুধু একটি মন্দির নয়, ভারতের সাংস্কৃতিক আর আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। ভগবান বিষ্ণুর রূপ জগন্নাথকে উৎসর্গ করা এই মন্দির ঘিরেই গড়ে উঠেছে শত শত বছরের কাহিনী, কিংবদন্তি আর ইতিহাস। ওড়িশার আদিম অধিবাসী শবর ছিল বৃক্ষ উপাসক। তারা তাদের দেবতাকে বলতো জগন্নাথ। সম্ভবত এই শব্দটি থেকে জগন্নাথ শব্দটি এসেছে। কিংবদন্তি অনুযায়ী ভক্তরাজা ইন্দ্রদুম্ন নীলমাধব নামে এক দেবতার সন্ধানে পাঠালেন তার পুরোহিত বিদ্যাপতিকে। বিদ্যাপতি খুঁজে পান যে নীলমাধবকে এক জঙ্গলপতি বিশ্ববাসু গোপনে পূজা করছেন এক গুহার ভেতর। কিন্তু রাজাকে নিয়ে সেখানে যখন পৌঁছানো হলো, দেবতা হঠাৎ অদৃশ্য হয়ে যান। এরপর রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান সমুদ্র তীরে পাওয়া এক পবিত্র নিম গাছের কাঠ দিয়ে নতুন মূর্তি করার জন্য। দেবশিল্পী বিশ্বকর্মা কারিগরের রূপ ধরে মূর্তি গড়া শুরু করেন। তবে শর্ত ছিল তাকে যেন বিরক্ত না করা হয়। কিন্তু রাজারানীর অস্থিরতার জন্য দরজা খুলে দেওয়া হয় এবং বিশ্বকর্মা সে সময় অদৃশ্য হয়ে যান। ফলে অসম্পূর্ণ অবস্থায় রয়ে যায় তিন ভাই বোনের মূর্তি, ভগবান জগন্নাথ, দাদা বলরাম আর
আর বোন সুভদ্রা। সেই অসম্পূর্ণ রূপই আজও পূজিত হয়। ঐতিহাসিক দিক থেকে আজকে আমরা যে বিশাল মন্দির দেখি সেটা আসলে 1200 শতকের কাজ। পূর্ব গঙ্গবংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গদেব নির্মাণ শুরু করেন এই মন্দিরের। পরে তার উত্তরসূরি রাজা অনঙ্গ ভীমদেব তৃতীয় 1230 খ্রিস্টাব্দের কাছাকাছি মন্দির সম্পূর্ণ করেন এবং দেবদেবী প্রতিষ্ঠা করেন। ইতিহাস জুড়ে মন্দির বারংবার আক্রমণের মুখোমুখি হয়েছে। অনেক সময় দেবমূর্তিগুলোকে রক্ষা করতে গোপন জায়গায় সরিয়েও রাখা হয়েছে। জগন্নাথ মন্দির হলো কলিঙ্গ স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। প্রায় 4 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে এই মন্দিরের 2টি প্রাচীর আছে, মেঘনাথ প্রাচীর আর কুর্মবেধা। মন্দিরের মূল গর্ভগৃহের উপরে যে বিশাল শিখর দেখা যায় সেটা প্রায় 214 ফুট উঁচু। শিখরের মাথায় আছে নীলচক্র, অষ্টধাতু দিয়ে তৈরি 8 কাঁটার এক বিশাল চাকা। এই মন্দিরের 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। মন্দিরে যথারীতি ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ, তাই বাইরে জমা রেখে ঢুকলাম মন্দিরে। 10 বছর আগে দেখা মন্দির যেন আজ একেবারে অন্যরকম লাগছিল। চারিদিকটা ভীষণ বদলে গেছে। আমরা মন্দিরের গর্ভগৃহ অবধি পৌঁছলাম তখন সবেমাত্র দর্শনার্থীদের জন্য মন্দির নিয়মমাফিক সময়সূচি অনুযায়ী বন্ধ হয়ে গেছে। তবে আমাদের প্ল্যানই ছিল মন্দিরের ভোগ প্রসাদ খাবো, তাই ভিতরে বসে 56 ভোগ ও মহাপ্রসাদ সহ মধ্যাহ্ন ভোজন সারলাম। যে সবকিছু দেখানো সম্ভব নয়, কারণ ফোন ছিল না সাথে। 56 ভোগ বা 56টি নৈবেদ্য হলো পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের এক অনন্য পবিত্র দৈনিক আচার, যেখানে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে 56 প্রকার ভোগ নিবেদন করা হয়। এর সূত্র গোবর্ধন লীলা থেকে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন উপবাসে ছিলেন গোবর্ধন পর্বত তুলে ধরে। যেহেতু মা যশোদা তাকে 8 বার খেতে দিতেন, তাই ভক্তরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে 7 দিন 8 রকম ভোগ নিবেদন করত। এভাবেই 56 ভোগের সূচনা। পুরীর রসঘর পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের রান্নাঘর, যেখানে প্রতিদিন প্রায় 1 লক্ষ ভক্তের জন্য প্রসাদ প্রস্তুত হয়। প্রায় 600 জন রাঁধুনি এবং 400 জন সহকারী মাটির হাঁড়িতে কাঠের চুলায় রান্না করেন এবং আশ্চর্যজনকভাবে নাকি সবচেয়ে উপরের হাঁড়িতেই আগে রান্না হয়। রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না এবং বিশ্বাস করা হয় লক্ষ্মীদেবী নিজেই তত্ত্বাবধান করেন। 56 পদে থাকে ভাতের আইটেম, মিষ্টান্ন, পিঠাপুলি, তরকারি, ডাল এবং সবই বিশুদ্ধ সাত্ত্বিকভাবে প্রস্তুত। দেবতাদের নিবেদন শেষে তা বিমলা দেবীকে পুনরায় উৎসর্গ করা হয় এবং তবেই তা মহাপ্রসাদ, যা সবাই মিলে সমানভাবে ভাগ করে খান, জাত ধর্ম নির্বিশেষে। এরপর হোটেলে ফিরে একটু জিরিয়ে নিয়ে আবারও মায়ের সাথে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। মেরিন ড্রাইভের এই প্রান্তে এই প্রথম এলাম, গতবার আসা হয়।
প্রথমেই এলাম ধৌড়িয়া নদীর তীরে শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরে। এটি জগন্নাথ মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার প্রধান দেবতা অবশ্যই শিব। মন্দিরের প্রবেশপথে একটি বিশাল নন্দী মূর্তি রয়েছে। এখানে ভগবান বিষ্ণু, লক্ষ্মী, নৃসিংহদেব, জগন্নাথ, বলরাম এবং হনুমানজির জন্য পৃথক উপমন্দিরও রয়েছে, যা শৈব এবং বৈষ্ণব ঐতিহ্যের সুন্দর মিলন ঘটায়। এখানে গোশালাও দেখলাম। মন্দিরের বিশেষ আকর্ষণ হলো একটি হলঘর, যেখানে 108টি জ্যোতির্লিঙ্গ একত্রে স্থাপন করা হয়েছে পুজোর জন্য। এরপর এলাম মার্কণ্ডেয় পুষ্করিণী। এটি পুরীর মার্কণ্ডেশ্বর মন্দিরের পাশে জগন্নাথ মন্দিরের উত্তরে অবস্থিত। এটি পুরীর পঞ্চতীর্থের একটি, যেখানে তীর্থযাত্রীরা স্নান করে তাদের যাত্রা শুরু করেন। মন্দির ও পুষ্করিণীটি 12শো শতাব্দীতে গঙ্গবংশের শাসনকালে নির্মিত। প্রায় 4 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পুকুরের চারপাশে রয়েছে পাথরের প্রাচীর ও স্নানঘাট। কথিত আছে মার্কণ্ডেয় ঋষি মৃত্যুর দেবতা যমের হাত থেকে রক্ষা পান ভগবান শিবের কৃপায়। শিব তাকে অমরত্ব দান করেন এবং সেই স্থানেই ঋষি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, যা পরে মার্কণ্ডেশ্বর মন্দির নামে পরিচিত হয়। যদিও এটি শৈব তীর্থ, তবে এর সাথে ভগবান জগন্নাথের গভীর সম্পর্ক রয়েছে। মদনমোহনজির কালিয়া দহন অনুষ্ঠান অর্থাৎ কালিয়া দমন এর মতো কিছু গুরুত্বপূর্ণ আচার এখানেই সম্পন্ন হয়। এরপর এলাম নরেন্দ্র পুষ্করিণী। পুরীর জগন্নাথ মন্দিরের কাছে অবস্থিত নরেন্দ্র পুষ্করিণী বা চন্দন ট্যাঙ্ক 15শো শতকে রাজা কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব নির্মাণ করেন। প্রায় 14.5 একর জায়গা জুড়ে এই পুকুরে রয়েছে 16টি ঘাট, যা ওড়িশার অন্যতম বৃহৎ ধর্মীয় জলাশয়। এখানেই পালিত হয় বিখ্যাত চন্দন যাত্রা, যা 42 দিনব্যাপী উৎসব। এই সময় ভগবান জগন্নাথের প্রতিমূর্তি চন্দন মেখে নৌকোবিহারে চাপা খেলায় অংশ নেন। পুকুরের মাঝখানে অবস্থিত চন্দন মণ্ডপ, যেখানে প্রধান আচার পালিত হয়। এরপর এলাম মাসির বাড়ি বা মৌসিকা মন্দির বা অর্ধশোষিনী মন্দির। গ্র্যান্ড রোডের মাঝামাঝি বা বড় দণ্ডায় জগন্নাথ মন্দির ও গুন্ডিচা মন্দিরের মাঝখানে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসিমা মন্দির। পুরাণ মতে একসময় সমুদ্রের জলোচ্ছ্বাসে পুরী বিপর্যস্ত হলে দেবী অর্ধশোষিনী সমুদ্রের অর্ধেক জল পান করে শহরকে রক্ষা করেন। সেই থেকেই তার নাম অর্ধশোষিনী, অর্থাৎ অর্ধেক শোষণ করেছেন। তিনি ও কপালমোচন শিব মিলে পুরীকে রক্ষা করেন বলে লৌকিক বিশ্বাস। রথযাত্রার সময় এই মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। বাহুড়া যাত্রা বা ফেরার পথে জগন্নাথের রথ এখানে থামে এবং তাকে তার প্রিয় খাবার পোড়া পিঠা নিবেদন করা হয়। এটি প্রতীকীভাবে মাতুল গৃহে ভোজনের ঐতিহ্য প্রকাশ করে। গুন্ডিচা মন্দিরে এবার যাওয়া হয়ে ওঠেনি সময়ের জন্য, পরে আবার এলে নিশ্চয়ই যাব এবং সেই বিষয়ে বলবো। এরপর সরাসরি চলে এলাম পুরীর জগন্নাথ মন্দির। কেননা বললাম না যে সকালে গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে, দর্শন না করে তো আমি ফিরতাম না, তাই মোবাইল জমা রেখে আবার ঢুকে পড়লাম এবং শান্তিপূর্ণভাবে পুরো মন্দিরটা আবারও ভালোভাবে পরিদর্শন করলাম এবং গর্ভগৃহেও ঢুকলাম। মোটামুটি 1.5 ঘন্টা কাটিয়ে আজকের মতো ঘোরাঘুরি ইতি টানল। তবে আসবার পথে দুটো কাজ ছিল। এক, খাজাকে এই নৃসিংহ খাজা কমপক্ষে 100টা তো রয়েছেই গোটা পুরীতে, বেশি হয়তো কম নয়। তবু এদিক ওদিক খোঁজ নিয়ে দেখলাম এই পদ্মিনী লজের তলার দোকানটা রিলায়েবল। এছাড়াও স্বর্গদ্বার মোড়েও এই একই দোকান রয়েছে। যাই হোক, কেজিখানেক খাজা কিনে চললাম। 2, পরদিনের ঘুরতে যাওয়ার ব্যবস্থা। টোটোওয়ালাকে বললাম পান্থনিবাস নিয়ে। ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা ওটিডিসি এর বিশেষ কিছু আকর্ষণীয় প্যাকেজ ট্যুর রয়েছে, যা পান্থনিবাস বা ওড়িশা গভর্নমেন্টের অন্যান্য থাকার জায়গা থেকে সরাসরি বুকিং করা যায়। কেউ চাইলে এইভাবে অনলাইনেও বুকিং করতে পারে। ভোরবেলা উঠে রেডি হয়ে চললাম আবার পান্থনিবাসের উদ্দেশ্যে। সকাল 6:30টায় ওখান থেকে পরবর্তী গন্তব্যের শুরু।
অন্যান্য যাত্রীদের জন্য সামান্য দেরি হলেও গাড়ি সময় মতো ঠিক তাড়াতাড়ি ছেড়ে দেয়। जगन का मौसी घर है, नेक्स्ट पुरी का जगन्नाथ मेन है। মাঝে একবার দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে, তারপর আবার যাত্রা। ট্যুর গাইডগুলো খুবই আলাপি এবং ম্যানেজমেন্টও খুবই বেশ ভালো। ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা সব দিক দিয়ে দেখলাম ওটিডিসি বেশ ভালো। গন্তব্য ছিল চিল্কা হ্রদ, যেটা গতবার আসা হয়। প্রথমে আমরা গেলাম আলোরনাথ মন্দির, যেটা ব্রহ্মগিরিতে অবস্থিত। পুরী থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত আলোরনাথ মন্দির, যা ভগবান বিষ্ণু আলোরনাথ দেবকে উৎসর্গিত। এই মন্দির বিশেষভাবে পবিত্র। অনবাসর সময়ে যখন ভগবান জগন্নাথ স্নানযাত্রার পর বিশ্রামে থাকেন, বিশ্বাস করা হয় এই সময় জগন্নাথ দেব আলোরনাথ রূপে এখানে প্রকাশিত হয়। মন্দিরটি খ্যাতি পায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের পর, যিনি ভক্তির উচ্ছ্বাসে এক পাথরের ওপর দেহচিহ্ন রেখে যান। সেই পাথরটি আজও প্রেমশিলা নামে পরিচিত। এখানে 4 হাত বিশিষ্ট বিষ্ণু মূর্তি বিরাজমান, আর ক্ষীর প্রসাদ অত্যন্ত বিখ্যাত। প্রাচীন কাহিনী অনুযায়ী এখানে ব্রহ্মা ভগবান বিষ্ণুর পূজা করেছিলেন এবং আলোরনাথ নামটি এসেছে আলভারনাথ থেকে, যার অর্থ আলভারদের প্রভু। চিল্কা লেক বা চিলিকা লেক, এটি ওড়িশায় অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় খাড়া পানি বা ব্র্যাকিশ ওয়াটার লেগুন বা লবণাক্ত জলের উপহ্রদ। চিলিকা হ্রদ একসময় বঙ্গোপসাগরের অংশ ছিল। সময়ের সাথে সাথে নদীর পলি ও সাগরের স্রোতে উপকূল বরাবর একটি দীর্ঘ বালির বাঁধ তৈরি হয়, যা সমুদ্রের অংশটিকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে সেখানে জমে থাকা সমুদ্র এবং নদীর মিশ্র জলে প্রায় 3.5 থেকে 4 হাজার বছর আগে গঠিত হয় আজকের লবণাক্ত চিল্কা লেক। প্রাচীনকালে কলিঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ছিল এই চিল্কা লেক, যেখান থেকে জাভা, শ্রীলঙ্কা ও চীনের সাথে বাণিজ্য করা হতো। এক কাহিনীতে বলা হয়, জলদস্যু রাজার রক্তবাহুর সেনাকে ডুবিয়ে দিতে সমুদ্রের জলে ভরে তৈরি হয় চিল্কা হ্রদ। সালে এটি ভারতের প্রথম ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ঘোষিত হয়। বিরল প্রজাতির ডলফিন এখানে দেখা যায়, যেমন ইরাবতী ডলফিন। এগুলি বিশেষ করে সাতপাড়া অঞ্চলে দেখা যায়। This is also the heaven of migratory birds. প্রতি শীতে সাইবেরিয়া, বৈকাল ও কাস্পিয়ান সাগর থেকে হাজার হাজার পরিযায়ী পাখি এখানে আসে। নলবন দ্বীপ এখানকার পাখির প্রধান অভয়ারণ্য। এই হ্রদের উপর নির্ভর করে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী পরিবার জীবিকা নির্বাহ করে, তাই এর সংরক্ষণ মানুষের জীবনের সাথেও যুক্ত। 1990-এর দশকে সাগরের সাথে সংযোগ বন্ধ হয়ে যায় এই লেকের, ফলে জলের লবণাক্ততা কমে যায় এবং মাছ ও ডলফিন কমে যায়। ফলস্বরূপ 1993 সালে একটি মন্ট্রেক্স রেকর্ডে নিযুক্ত হয়। সমাধানস্বরূপ চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি 2000 সালে একটি নতুন পথ খুলে দেয় সমুদ্রের দিকে, যা প্রাকৃতিক জোয়ার ভাটা ফিরিয়ে আনে। ফলে মাছ ও ডলফিনের সংখ্যা আবার বেড়ে যায়। 2002 সালে চিল্কা লেক বিপদের তালিকা থেকে বাদ পড়ে এবং এশিয়ার প্রথম সাইট হিসেবে সাফল্য পায়। কিন্তু আজও অবৈধ চিংড়ি চাষ, দূষণ ও পর্যটনের চাপ এখানে আরও বড় সমস্যা। তাই নিয়মিত পর্যবেক্ষণ ও স্থানীয়দের সহায়তায় সংরক্ষণে ভবিষ্যতে কাম্য। আমাদের গ্রুপের ট্যুর গাইড ছিলেন জগন্নাথ পাদি, ওটিডিসি। লোকটি খুবই অমায়িক, অনেক গল্প করলেন,
জগন্নাথের সম্বন্ধেও অনেক ইনফরমেশন দিলেন। আমরা গিয়েছিলাম চিল্কার পূর্ব দিকটা। শীতকালে অর্থাৎ পশ্চিম দিকে নলবনের দিকটা গেলে পরিযায়ী পাখির দর্শন মেলে। পরে কখনো আবার যাব নিশ্চয়ই। আপাতত আমাদের উদ্দেশ্য ডলফিন খোঁজা। অনেকক্ষণ শান্তভাবে খোঁজাখুঁজির পর দেখা মিলল ডলফিনের, যাকে বাংলায় আমরা শুশুক বলি। सबको दिखाई दिया। अभी हम सब चलेंगे राजन साइलेंट की तरफ। ডলফিন দর্শনের পর এলাম রাজহাঁস দ্বীপে। सीधा जाके क्या बे ऑफ बंगाल? बे ऑफ बंगाल सर, एक बंगोपसागर। हाँ
ডাঙায় ফিরে ঢুকলাম চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়ামে। জায়গা বেশ ভালোই। শেষে একটা শর্ট ডকুমেন্টারিও দেখলাম। তারপর লাঞ্চ ছেড়ে ফেরার পথ ধরলাম। দশ বছর আগে গতবার এই গলিতে ঢুকেই বাঁদিকের হোটেলটায় ছিলাম। স্বর্গদ্বারের কাছেই প্রায়, বারান্দা থেকেই সমুদ্র দেখা যেত। এখন সেই হোটেলটাও নেই, আর গলিটাও নরকসম হয়ে গেছে নানান দালাল এবং আবর্জনা। যাই হোক, ভোরবেলা বেরিয়ে এত ঘুরে তাও শান্তি হয়নি। আসার পথে ব্লু ফ্ল্যাগ বিচটাও ঘুরে এসেছিলাম, তবে ছবি তোলা হয়নি। এরপর স্বর্গদ্বারের সামনে বিচে একটু ঘোরাঘুরি করলাম এবং তারপর অবশেষে হোটেলে ফিরলাম। ফিরে দেখে আমার জন্য একটা পোস্তর বড়া রেখে দিয়েছে। এটা অত্যন্ত লোভনীয় এবং দাম অনুযায়ী ঠিকঠাকই লাগলো। সন্ধ্যাবেলা আবার এক দফা বেরোলাম। আর অনেকক্ষণ সময় কাটালাম সমুদ্রের ধারে বসে। এই অনুভূতির কোনো বিকল্প হয় না।
আর সমুদ্রে এসে সমুদ্রের ধারে বসে যদি জীবনের পুনর্মূল্যায়নই না করলাম, তাহলে তো সমুদ্রে আসাই বৃথা। তাই অর্ধশেষ রজনীতে অনেকটা সময় কাটালাম অনন্ত অন্ধকারের দিকে তাকিয়ে, যেখান থেকে শ্বেত শুভ্র ঢেউ আসে আর ফিরিয়ে নিয়ে যায় জীবনের অনেকটা ক্লান্তি। অবশেষে ফেরার দিন। শেষবারের মতো আরো একবার সমুদ্রে গিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আর পা ভিজিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে। ফেরার ট্রেন ছিল ধৌলি এক্সপ্রেস। সিট ভালো হলেও ট্রেন মোটেই ভালো নয়, খাওয়া দাওয়াও ঠিকঠাক নয়, আর ঠিকঠাক পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই ট্রেন যথেষ্ট অপারগ। যাই হোক, সব মিলিয়ে এই ছিল আমার দ্বিতীয়বার পুরী অ্যাডভেঞ্চার। খুব ছোট অথচ অনেক নতুন এবং ভালো অভিজ্ঞতায় ভরপুর ছিল এই ট্রিপ। ট্যুর ছোট হোক বা বড়, প্রতিবার যেন অভিজ্ঞতায় খামতি না থাকে, এমনটাই আশা রাখি।
अरे हाँ M1 हम नहीं जान सकता ये सी तो है वो अरे M1 जो इसका आगे वाला जो M1 हाँ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত ইতি। খুব শীঘ্রই আবারও ফিরছি নীলা ঘোষ অ্যাডভেঞ্চার্সের আরও এক অন্য কোনো অধ্যায় নিয়ে।